বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। 4 দিনে সারা দেশে 21 জেলায় কার্যালয় খুললেও বেশিরভাগই আবার বন্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা কার্যালয় ভেঙে উচ্ছেদ করা হয়েছে আজ। সরেজমিনে গিয়ে দেখা যায় 2 তলা ভবনের কোনো চিহ্নই নেই। এদিকে নওগাঁ, ময়মনসিংহ, তারাকান্দি দলীয় কার্যালয় উপস্থিতি জানান দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিয়ে গত 4 দিনে 21 জেলায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতির খবর পাওয়া গেল। 2024 সালে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়। আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরপর জানাবো মন্ত্রিসভার খেলাপি সদস্যরা কবে ঋণ পরিশোধ করবেন প্রশ্ন নাহিদ ইসলামের। বিএনপি থেকে যারা নমিনেশন পেয়েছে এবং মন্ত্রী হয়েছে এদের ভিতর 60%ই ঋণ খেলাপি, যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে সেই টাকার পরিশোধ করেনি। এখন মন্ত্রিসভা গঠিত হচ্ছে, বিএনপির এই নেতাকর্মীরা ব্যাংকের টাকা এদেশে জনগণের টাকা কবে ফেরত দিবে প্রশ্ন করেছেন নাহিদ ইসলাম। এদিকে চলতি মাসেই যমুনা ছাড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উঠবেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 2024 সালের 8ই অগস্ট ক্ষমতা গ্রহণ করার পর তার বাসভবন যমুনায় ছিল এবং সেই বাসভবন তিনি চলতি মাসেই ছেড়ে দিবেন বলে জানানো হয়েছে এবং এই বাসভবনে উঠবে তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস এখন নিজের সরকারি বাসভবনে থাকতে পারবেন না বলে আজ এসব কথাই জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্ববৃন্দরা। তারা জানিয়েছে প্রফেসর ডক্টর ইউনূসের দিন শেষ, এখন তারেক রহমানের বাংলাদেশ। এবারে জানাবো ডিএমপির কমিশনার বললেন 21শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। শহীদ মিনারে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়ার্ড, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এবং সর্বশেষ জানাবো ডিসি সারোয়ারকে শোকজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয় সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলমকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে আদালত। আজ বিষয়টি জানাজানি হয়। এর আগে গত 8ই ফেব্রুয়ারি সিলেট আমলি আদালত নম্বর 2-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। 4 দিনে দেশের 21 জেলায় কার্যালয় খুললেও বেশিরভাগই আবার বন্ধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মাত্র বিএনপি 4 দিন ক্ষমতায় আসায় 21টি জায়গায় তাদের অফিস খুলেছে। এই অফিসগুলো তারা খুলে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে তারা সেখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দিতে থাকে। কিন্তু রাতের বেলায় বেশিরভাগ অফিসে আবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা আগুন দিয়েছে। কিন্তু বিএনপির কোনো নেতাকর্মীরা এই আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত নয়। বিভিন্ন জায়গায় যারা জুলাই যোদ্ধা রয়েছে তারা মূলত আওয়ামী লীগের এই কার্যালয়গুলোতে আগুন দিয়েছে। তবে এই আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার
ঘটনা এমনভাবেই ঘটছে যে মনে হচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দ অর্থাৎ তারেক রহমানের সঙ্গে জড়িত। কারণ ইতিমধ্যে নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, যদি তারেক রহমান এই জায়গাগুলো যদি খুলে দেওয়ার নির্দেশনা না দেন তাহলে কিভাবে আসলে এসব জায়গায় তারা এই অফিসগুলো খুলছে। এসব বিষয় নিয়েই তারেক রহমানের প্রতি মনক্ষুণ্ণ হয়েছে নাহিদ ইসলামের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে সারা বাংলাদেশ জুড়ে বিএনপির কার্যালয় খোলা এবং আওয়ামী লীগের কার্যালয়গুলোকে খুলে দেয়া এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়গুলো যদি বিএনপি এখনই আওয়ামী লীগের অফিস খুলে দেয় এবং তাদেরকে কার্যক্রম চালাতে উৎসাহিত করে, সেটি বিএনপির জন্য ভবিষ্যতে আরো বড় ধরনের সমস্যা এসে দাঁড়াবে। সারা বাংলাদেশ জুড়ে যে কার্যক্রম চলছে সেই কার্যক্রম মূলত এতদিন ধরে চলছে এবং এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। কিন্তু এই সব জায়গাগুলোতে বিএনপি সব থেকে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তারা আমাদের শুরু থেকেই যেসব সংবিধান সংস্কার সহ যেসব কার্যক্রম আমরা চালাতে গিয়েছি সেই কার্যক্রমগুলো মূলত বিএনপি ক্ষমতায় আসার আগে আমাদেরকে নানাভাবে হ্যারাসমেন্ট করেছে। এখন তারা নতুন করে জুলাই যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে। এই বিএনপি কিন্তু একসময় খালেদা জিয়াকে বাইরে বের করতে পারেনি, তাকে সুচিকিৎসা দিতে পারেনি। আবার এই বিএনপি এখন আওয়ামী লীগের দালালি শুরু করেছে, এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। বিএনপির ঋণখেলাপি এমপি মন্ত্রীরা ব্যাংকের টাকা ফেরত দেবে কবে? প্রশ্ন নাহিদ ইসলামের। বিএনপি ক্ষমতায় আসার আগে তাদের যে ঋণখেলাপিদেরকে নমিনেশন দিয়েছিল, এই নমিনেশন দেওয়ার ফলে সারা দেশ জুড়ে নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এখন তারা সংসদে পাশ করে তারপর ক্ষমতায় বসেছে। বর্তমান এই পরিস্থিতিতে আসলে বিএনপির এই ঋণখেলাপি নেতাকর্মীরা কবে ব্যাংকের এই ঋণের টাকা পরিশোধ করবে, দেশের জনগণ সেটা জানতে চায় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তারেক সহ তাদের ক্যাবিনেটে যত এমপি মন্ত্রী রয়েছে তারা প্রায় সবাই ঋণখেলাপি। বিএনপির ৬০% হচ্ছে ঋণখেলাপি। এই ঋণখেলাপি যে ধর্মমন্ত্রী, তার একারই ১৯০০ কোটি টাকা ঋণখেলাপি। এছাড়াও তার তুরস্কের নাগরিকত্ব রয়েছে। তার মতো এসএসসি পাস একজন ব্যক্তিকে ধর্মমন্ত্রী দিয়ে জাতিসংঘে তামাশা করা হচ্ছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এছাড়াও আব্দুল্লাহ আল মিন্টু, বিএনপির আরও অনেক নেতাকর্মী তারা প্রায় সবাই ঋণখেলাপি। এই ঋণখেলাপিদের হাতে দেশ কোনোভাবেই নিরাপদ হতে পারে না। জনগণকে ফোর্স করে তারপর বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে বলে এমন অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। তাই সবাইকে নিয়ে তাদেরকে এখনই সময় প্রতিহত করতে হবে এবং তারেক রহমানকে জানাতে হবে কবে তাদের নেতাকর্মীরা এই ব্যাংকের ঋণগুলো পরিশোধ করবে, নাকি ঋণ পরিশোধ না করে সমস্ত টাকা পয়সা তারা খেয়ে ফেলবে। এই বিষয়গুলো জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, সারা বাংলাদেশের মানুষই দেখতে পেয়েছে কিভাবে তারা ভোট ডাকাতি করেছে। আমরা এখন যদি আবার এমনিতে একটি গণ অভ্যুত্থান করে তারপর বর্তমান রাষ্ট্র ক্ষমতায় এই পর্যায়ে এসেছে, আবার নতুন করে আমরা যদি সেখানে গিয়ে তারপর নতুন করে আবার আন্দোলন সংগ্রাম শুরু করি, দেশের জনগণকে আদতে আমরা কি উপহার দিলাম সেই বিষয়টি প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তাই সবাইকে নিয়ে নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমরা সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনোরূপ সমস্যা থাকবে না, যে বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, যে বাংলাদেশটা হবে সবার জন্য একটি নিরাপদের বাংলাদেশ, এমন একটি আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। তবে কোনো রাহাজানিকারক চোর পাটপাট দিয়ে দেশ ভালো হওয়া সম্ভব নয়। চলতি মাসে যমুনা ছাড়বেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ৫ই আগস্টের পর ৮ তারিখে তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। দেশের মানুষ যখন অনেক বেশি সমস্যার মধ্য দিয়েছিল, তখনই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তিনি বাংলাদেশের এই ক্ষমতাভার গ্রহণ করেন। তবে তিনি যাওয়ার আগে তার আচরণ ভালো করে যেতে পারেননি, কারণ সবাই প্রত্যাশা করেছিল ইউনূসের অধীনে একটি ভালো সুষ্ঠু মানের নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু দেশ জুড়ে ডক্টর ইউনূসের এই কার্যক্রমগুলো ভালো লাগেনি। সবাই যার যার জায়গা থেকে তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে কাজ করতে চায়। প্রফেসর ডক্টর ইউনূস শেষ সময় এসে তিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত বলে এমন দাবি করেছে এনসিপির নেতারা। তারা বলছে বিভিন্ন জায়গায় নেতাকর্মীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে যারা ভালো ভালো নেতাকর্মী তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, যেমন মাওলানা মামুনুল হক
হক, নাসির উদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, ব্যারিস্টার শিশির মনির এভাবে অনেক নেতাকর্মীদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। তাই এই হারিয়ে দেওয়ার বিষয়গুলোকে সামনে রেখেই এখন তারা বলছে যে এই ধরনের কার্যক্রম ইউনূস যে করেছে তার জন্য তাকে দায়ী থাকতে হবে। কারণ শিক্ষার্থীরা যে প্রত্যাশা নিয়ে তাকে বসিয়েছিল তিনি তার কিছুই পূরণ করতে পারেননি। ২১শে ফেব্রুয়ারি ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই বললেন ডিএমপির কমিশনার। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তার শঙ্কা নেই। শহীদ মিনারে নিয়মিত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সোয়াট ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এছাড়াও গোয়েন্দা নজরদারি সহ সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। আজ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এসব কথা জানিয়েছেন। শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রিক ১৫,০০০ পুলিশ সদস্য সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হয়। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে অনুরোধ জানান তিনি। এক প্রশ্নের জবাবে ডিএমপির কমিশনার আরও বলেছেন, আমি আশা করি কোনো সমস্যা হবে না এবং নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনার কেন্দ্রিকই হয় না, আমাদের নিরাপত্তা ব্যবস্থা পুরো ঢাকা কেন্দ্রিক হবে। সুতরাং এখনই সবাইকে সব বিষয় নিয়ে কাজ করতে হবে। আমরা পুরো বাংলাদেশটাকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা মূলত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেজন্য সবাইকে নিয়ে এখন থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন সেই বাংলাদেশকে বিএনপি ধারণ করে এবং বিএনপির নেতাকর্মীরা সেভাবেই নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে পুলিশের সদস্যরা। তাই তারা এই জাতীয় সংসদ নির্বাচনের পর এখন পুলিশ তাদের আগের সেই হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে এবং তারা দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশটাকে আবারও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চায় এমন প্রত্যাশার কথাই জানানো হয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ এখন বিএনপির দিকে মুখে আছে এমন কথা জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ এবং তিনি সবাইকে এখন থেকেই আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।